আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা চিকিৎসায় অনিয়ম সহ সরকারের সহযোগিতা কার্যক্রমে দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাও সিলগালা, চেয়ারম্যান শাহিদকে শিগগিরই গ্রেপ্তারের আশাবাদ র্যাবের, হবে মানি লন্ডারিং মামলাও। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক সহ সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে জেএমআই গ্রুপের আব্দুর রাজ্জাক ও তামা কনস্ট্রাকশনের মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ। করোনায় মারা গেছেন আরও ৪৬ জন, নতুন ৩,৪৮৯ জনের শরীরে ভাইরাস শনাক্ত, উপসর্গে মারা গেছেন অন্তত ৭ জন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা চিকিৎসায় অনিয়ম সহ সরকারের সহযোগিতা কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুয়েতে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল নাগরিকত্বের তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী আসন শূন্য হবে বলেও জানান তিনি। বিভিন্ন দেশে প্রবাসীরা যাতে কাজ অব্যাহত রাখতে পারেন সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল। সংসদে নির্ধারিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বুধবার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা চিকিৎসায় বিভিন্ন হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের তদারকির কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে এবং এই অনিয়মগুলি আমরা খুঁজে বের করেছি এবং অপরাধীদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসপাতালের এই তথ্য কিন্তু আমি খুশি হতাম যদি মাননীয় সংসদ সদস্য একটু আগে ভাগে আমাদের জানাতে পারতেন। তারা কি অন্য কেউ জানায়নি, এটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকেই কিন্তু এটা খুঁজে বের করেছি, এটা ব্যবস্থা নিয়েছে। র্যাব গেছে সেখান থেকে খুঁজে বের করে তারপরে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতে আটক স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে যথাযথ তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। যে সংসদ সদস্য এখানে, সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য, সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমাদের নমিনেশন ছিল, আমি কিন্তু দেইনি, কিন্তু সে স্বতন্ত্র ইলেকশন। ওই সিটটা আমরা জাতীয় পার্টিকে দিয়ে দিয়েছিলাম, জাতীয় পার্টির এখানে নমিনেশন পেয়েছিল, তো সে ইলেকশন করেনি, ওই লোক জিতে আসে এবং আবার তার ওয়াইফকেও তো সে যেভাবে হোক বানায়। কাজে এটা কিন্তু আমাদের করা না। তবে কুয়েতের সে নাগরিক কিনা সেটা কিন্তু কুয়েতের সাথে আমরা কথা বলছি, সে দেখব। আর যদি এটা হয় তাহলে তার ওই সিট হয়তো খালি করে দিতে হবে, কারণ যেটা আইন আছে সে আইনের সকলে, আর তার বিরুদ্ধে আমরা এখানেও তদন্ত করছি। করোনা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী কর্মীদের কাজ হারানো এবং দেশে ফেরত আসার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এই সমস্যা মোকাবেলায় সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সেখানে আমরা একটা কাজ করছি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের কাছ থেকে বিল আদায়, ভুয়া রিপোর্ট তৈরি সহ বেশ কয়েকটি অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখাটি সিলগালা করে দিয়েছে র্যাব। এর আগে মঙ্গলবার হাসপাতালটির উত্তরা শাখাও বন্ধ করে দেওয়া হয়। বুধবার বিকেল 4:30টার দিকে মিরপুর 12 নম্বরে অবস্থিত রিজেন্ট হাসপাতালটি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে একটি দল সিলগালা করে দেয়। বেসরকারি এই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। অভিযান সম্পর্কে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, রিজেন্টের মিরপুর শাখার হাসপাতালটি করোনা রোগীর চিকিৎসায় নানা প্রতারণা করেছে। রোগীদের কাছ থেকে করোনা পরীক্ষার জন্য 3,500 টাকা নিলেও স্যাম্পল নিয়ে তা ফেলে দেওয়া হতো। তিনি জানান, এর আগেও 2018 সালে মিরপুরের হাসপাতালে অভিযান চালিয়ে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছিল। প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে 1 নম্বর আসামি করে 17 জনের নামে মামলা করা হয়েছে। বেশ কয়েকজন আটক হলেও শাহিদ সহ 9 জন পলাতক রয়েছেন। এদিকে মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা থেকে আটক 7 জনের প্রত্যেককে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। যার কাছ থেকে যা পেরেছে বিল নিয়েছে, এবং কারো কাছ থেকে ব্যাট ভাড়া নিয়েছে আপনার 10,000 টাকা, কারো 15,000 টাকা, কারো 7,000 টাকা। এবং সরকারের কাছ থেকে কিন্তু এই যে বিল ক্লেম করার পরেও কিন্তু এই লোকজনের কাছ থেকে এই বিলগুলো নিয়েছে। আর এই যে করোনার পেশেন্টের যে রিপোর্টের যে কেলেঙ্কারি, এটা এখান থেকে হয়েছে, 2 জায়গায় হয়েছে। তো গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটা লাইসেন্স বাতিল করা হয়েছে। মূলত সেই প্রেক্ষাপটে আজকে আমরা এই প্রতিষ্ঠানটিকে আমরা সিলগালা করে দিচ্ছি। এবং যেহেতু নিয়মিত মামলা গতকাল দায়ের হয়েছে, এর সাথে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং শোষণ যারা জড়িত আছে প্রত্যেককেই আমরা এরা আটক করার পরে আশা করি যে এর পর্যন্ত একটা কঠিন বিচার হবে। আরেকটি বিষয় হচ্ছে এখানে
এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে বারবার তাগাদা দেওয়ার পরও নবায়ন করেনি রিজেন্ট হাসপাতালের লাইসেন্স। নাম্বার 1 আপনার পরিবেশের সার্টিফিকেট, নাম্বার 2 আপনার ওইখানে ফায়ার সার্ভিসেস। নবম শ্রেণীতে পড়ার সময় সাতক্ষীরা থেকে চলে আসেন রাজধানীতে, তারপর আর পেছনে তাকাতে হয়নি মোহাম্মদ শাহিদকে। 2009 সালে খুলনার একটি টেক্সটাইল মিলে ঠিকাদারি করত সে, সেখানে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এরপরও বেশ কয়েকবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয় মোহাম্মদ শাহিদ। কখনো সাবেক সেনা কর্মকর্তা পরিচয়, কখনো প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙাতেন লক্ষ্য হাসিলে। প্রভাব খাটিয়ে কাজ বাগাতে সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে ছবি তুলে প্রচার করত মোহাম্মদ শাহিদ। ছবি রয়েছে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপি ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথেও। কোনোদিন সাংবাদিকতা না করলেও সম্প্রতি একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য হিসেবেও পরিচয় দিতেন মোহাম্মদ শাহিদ। প্রথম দিন দেখেছিলাম সে ফেসবুকে ছিল, এখন সে সব কিছু থেকে সে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবং আশা করছি অতি দ্রুত আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব, আমরা তাকে আটক করতে সক্ষম হব। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যেহেতু দীর্ঘদিন ধরে সে মানুষের সাথে সে অপকর্ম করেছে, মানুষকে মিথ্যা প্রচার, মানুষকে সাথে হটকারিতা করেছে, বাংলাদেশের মানুষ জনগণই তাকে খুঁজে বের করে আমাদের হাতে নিয়ে আসবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে রিজেন্ট হাসপাতালের প্রতারণা ঠেকাতে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। যদিও বারবার তাগাদা দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার যে তারা কেন লাইসেন্স নবায়ন করছে না, তারপরে তারা সেটাকে আমলে নেয়নি, নবায়ন করেনি। তার মধ্যে তারা যে দুর্নীতিটা করলো সার্টিফিকেট নিয়ে, জাল সার্টিফিকেট, সেটা নিয়ে অলরেডি র্যাব তাদেরকে সিলগালা করে দিয়েছে। আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে কার্যাদেশ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। করোনা মহামারীতে সাধারণ জনগণকে ঠকিয়ে নমুনা সংগ্রহ করে ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রতারণা করে আসছিল রিজেন্ট হাসপাতাল। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক সহ সুরক্ষা সরঞ্জাম সরবরাহে দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট বলছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই অভিযোগ তদন্তে জেএমআই এর চেয়ারম্যান ও তমা কনস্ট্রাকশনের মেডিকেল সমন্বয়কারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক সচিব জানান, মাস্ক কেলেঙ্কারিতে সরকারি কর্মকর্তা সহ যাদেরই জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের আইনের আওতায় আনা হবে। আমলে নেওয়া হচ্ছে রিজেন্ট হাসপাতালের করোনা টেস্ট কেলেঙ্কারির বিষয়টিও। করোনা যখন ভয়ঙ্কর ছোবল মারেনি, সেই প্রথম থেকেই চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে করোনায় সংক্রমিত হয়ে পড়েন। অনেক ডাক্তার একসাথে করোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসা ব্যবস্থাও এক প্রকার ভেঙে পড়ে। স্বাস্থ্যকর্মীদের সংক্রমণের পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ত্রুটিপূর্ণ সুরক্ষা সরঞ্জামকে দায়ী করা হয়। এরপর প্রশ্ন ওঠে, স্বাস্থ্য অধিদপ্তর এসব সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করেছে কোথা থেকে? অনুসন্ধানে নামে দুদকও। নকল N95 মাস্ক সরবরাহ করার অভিযোগ ওঠে জেএমআই নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বুধবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে দুদক। বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি আব্দুর রাজ্জাক, জবাব দেননি নকল মাস্ক সরবরাহ বিষয়ে কোনো প্রশ্নেরও। আমি তাদেরকে আমার যা বলার আমি বলে আসছি। একই অভিযোগে তমা কনস্ট্রাকশনের মেডিকেল সমন্বয়কারী মতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অবশ্য জানিয়েছেন তদন্তে সহযোগিতা করবে তার প্রতিষ্ঠান। আমরা চাই যেটা সঠিক কিছু বের হয়ে আসুক, যেটা সত্য সেটাই আসবে। তমা কনস্ট্রাকশনের এখানে অনেক ভাবমূর্তির অনেক ক্ষুণ্ণ হয়েছে। দুদক জানিয়েছে, মাস্ক সহ সুরক্ষা সরঞ্জাম কেনায় অনিয়ম, টেন্ডার ছাড়া জেএমআই কিভাবে সরাসরি পণ্য সরবরাহ করলো, এত অনিয়ম কারা কিভাবে করলো, সবকিছুরই অনুসন্ধান হবে। রিজেন্ট হাসপাতালের করোনা টেস্ট কেলেঙ্কারিও খতিয়ে দেখা হবে। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-19 চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় এবং বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যদের যোগ সাজসে কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জন। এই দুর্নীতির পিছনে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্য খাতে কেনাকাটায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম নৈরাজ্যের রহস্য উন্মোচনে আরও অনেককে
জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা আক্রান্তের দিক থেকে বাংলাদেশ এখন চূড়ায় অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 46 জন। এই হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2197 জনে। গত 24 ঘন্টায় 15,672টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 3,489 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 1,72,134 জন, নতুন 2,736 জন সহ মোট সুস্থ হয়েছেন 80,838 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনা রোগী শনাক্তের 4 মাস পূর্ণ হয়েছে। এ সময় রাজধানী সহ সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনা সংক্রমণ পরীক্ষার ফি নির্ধারণ করে গত 29 জুলাই পরিপত্র জারি করে স্বাস্থ্য বিভাগ। পরিপত্র জারির 1 সপ্তাহ আগ পর্যন্ত দেশের 66টি ল্যাবে 16,000 থেকে 18,000 নমুনা পরীক্ষা করা হতো। বেশি পরীক্ষার কারণে শনাক্তের হার ছিল বেশি, কিন্তু 29 জুলাই পরবর্তী সপ্তাহে 9টি ল্যাব বাড়লেও কমেছে পরীক্ষার হার। স্বাভাবিকভাবেই কমে গেছে রোগী শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে একদিনে 15,672টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে 3,489 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 22.26%। মৃত্যু 1.28%। বর্তমানে আইসোলেশনে আছেন 16,856 জন। সুস্থতার হার 46.96%। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 15,883টি এবং পরীক্ষা হয়েছে 15,672টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,89,152টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,489 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,72,134 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.26%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 2,197 জন মৃত্যুবরণ করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার বরাত দিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, করোনা আক্রান্তের দিক থেকে বাংলাদেশ এখন চূড়ায় অবস্থান করছে। গত 2 থেকে 3 সপ্তাহ আমরা খেয়াল করি, আমরা দেখব যে কেস আইডেন্টিফিকেশন বা এক্সামিনেশন এটা কিন্তু একটা ধারার মধ্যে আছে। 3,000 থেকে ধরেন 4,000 বা 4,200 এইভাবে পারসিস্ট করছে। সেই বিবেচনায় বলা যেতে পারে আমরা যেটাকে পিক বলি, হয়তো পিক যে এখন প্ল্যাটু অর্থাৎ সমান একটা ফেজে আসছে। আর আপনি খেয়াল করবেন বোধহয় আজকে বা গতকালকে জন হপকিন্স ইউনিভার্সিটি থেকে একটা খবর এসেছে যে গত 5 দিনে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় বলা হচ্ছে এখন সংক্রমণটা কমার ধারাতে আছে। সেটা যদি বিবেচনা করি তাহলে আমরা হয়তো পিকে চলে এসেছি। আমরা অদূর ভবিষ্যতে দেখব এটা ফল করছে। ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে সুরক্ষা নিশ্চিতের কথা বলছেন বিশেষজ্ঞরা। সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর লকডাউনের কথাও বলছেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ সময়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করতে হবে। একই সঙ্গে পরিবারের শিশু ও বয়স্কদের দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাইরে জ্বর, সর্দি, কাশি সহ করোনা উপসর্গে কুমিল্লা, সাতক্ষীরা, গাইবান্ধা ও চাঁদপুরে 7 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হারও। অনেক এলাকাতেই মানা হচ্ছে না সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই জ্বর, সর্দি, কাশি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। জেলায় নতুন করে 81 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আর চাঁদপুরের হাইমচর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ জব্বার ব্যাপারী ওরফে জব্বার মাস্টার মারা গেছেন উপসর্গেই। জ্বর, সর্দি, কাশি ও তীব্র শ্বাসকষ্টে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীর মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত গোপালগঞ্জের এক ব্যক্তি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনায় পঞ্চগড়, রাঙামাটি, নোয়াখালীর কবিরহাট ও পটুয়াখালীতে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে
চট্টগ্রামে আরও 295 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া বগুড়ায় 55 জন, টাঙ্গাইলে 44, গাজীপুরে 37 ও ময়মনসিংহে 37, রংপুরে স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মকর্তা সহ 25 জন, চুয়াডাঙ্গায় 1 চিকিৎসক সহ 11 জন, ঠাকুরগাঁয়ে নার্স ও 3 বিজিবি সদস্য সহ 10 জন এবং রাঙামাটিতে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইলের লোহাগড়া পৌর এলাকাকে 14 দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কারণে অকারণে নানা অজুহাতে ওয়ারির লকডাউন এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন অনেকেই। বাইরে বের হওয়া মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবক আর আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন মানতে বাসিন্দাদের এমন শৈথিল্যতায় সংক্রমণ ছড়াতেই থাকবে। সুবল পোদ্দার ওয়ারির লকডাউন এলাকার বাসিন্দা। মোবাইলে তার ছেলেকে এক মেয়ে বিরক্ত করে, এমন অভিযোগে থানায় ডায়েরি করতে পরিবারের সদস্যদের নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা। পরে পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা বুঝিয়ে শুনিয়ে শুধুমাত্র তার ছেলেকে থানায় ডায়েরি করার জন্য যেতে দিয়েছেন। ওই মেয়েটা যেমন আমার ছেলেকে ডিস্টার্ব করে, এখন ডিস্টার্ব করে মাঝে মধ্যে মোবাইলটা তো মেয়ে আমার ছেলের বউ ধরে, ওই থানায় একটা অভিযোগ করে আসবো, এই তো আর কি। সুবল পোদ্দারের মতো এরকম অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে লকডাউন এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বাইরে যাওয়া এবং নানান আবদার মেটাতেও হিমশিম খাচ্ছেন। ইমার্জেন্সি ভাবে বের হইতে পারতেছে না, এটা কোনো কথা নাকি? আমাদের প্রতি মাসে 1-1.5 লাখ টাকা খরচ, এটা তো গভর্নমেন্ট দিবে না। ব্যাংকে একটু কাজ ছিল, এই জন্য যেছিলাম ব্যাংকে যাওয়ার জন্য। আমার তো ভাড়া দিতে হবে বাসার, তাই না? গতকালকে আসছিল এক ভদ্রলোক পাউরুটি কেনার জন্য। সে আসছে দুপুর 2টায় নাস্তা করবে, দুপুর 2টায়। তারে বললাম ঠিক আছে, আমি অলিম্পিয়া থেকে পাউরুটি এনে দিই। সে অলিম্পিয়ার পাউরুটি খাবে না, সে ওই কোথায় দোকান আছে কাপ্তান বাজার, সেখানে 20 টাকার পাউরুটি খাবে। ডাক্তার, নার্স, রোগী তারা বের হইতে পারবে এবং আসতে পারবে, এবং সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। যদি অতি প্রয়োজন হয়ে যায় আমরা ওইটা অ্যালাউ করবো, এর বাইরে আমরা কারো অ্যালাউ করবো না। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন ঠিকমতো কার্যকর করা না গেলে সংক্রমণ কমিয়ে আনার যে উদ্দেশ্য তা পূরণ হবে না। লকডাউনের শিথিলতা মানে হচ্ছে রোগ সংক্রমণের প্রতিরোধ দুর্বল হয়ে যাওয়া। ওয়ারিতে আমরা যেটি লক্ষ্য করছি, এটি অচিরেই নিয়ন্ত্রণে এনে যেভাবে লকডাউন করা দরকার সেভাবে এটি করা উচিত। ওয়ারি এলাকায় 4 জুলাই থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে 25 জুলাই। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে বিশ্বে গেল একদিনে মারা গেছে 5,500-এর বেশি মানুষ। এতে করোনায় মোট মৃত্যু 5,47,500 ছাড়িয়েছে। আক্রান্ত 1,19,92,000-এর বেশি। এদিকে সার্বিয়ার পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে লকডাউন বিরোধীরা। করোনায় দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলে মঙ্গলবার 24 ঘন্টায় মারা যায় কমপক্ষে 1,312 জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি 67,000-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 46 জন মারা যাওয়ায় সেখানে মোট মৃত্যু 1,34,000 ছাড়িয়েছে। আক্রান্ত 30,98,000-এর বেশি। হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের প্রভাবশালী সদস্য ডাক্তার অ্যান্থনি ফাউচির দাবি, করোনার ভয়াবহ হানার মুখে যুক্তরাষ্ট্র। এজন্য জনগণকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার আহ্বান জানান তিনি। আরও 895 জন সহ মেক্সিকোতে মৃতের সংখ্যা বেড়ে 32,000 ছাড়িয়েছে। ইরানে হঠাৎ করোনায় বেড়ে যাওয়া মৃত্যুর প্রবণতায় বুধবারও মারা গেছে 150 নাগরিক। নতুন 2,691 জন সহ আক্রান্ত 2,48,000-এর ওপরে। এদিকে সরকারের পক্ষ থেকে লকডাউনের ঘোষণা আসায় হামলা হয়েছে সার্বিয়ার পার্লামেন্ট ভবনে। বিরোধী দলের একাংশ এই হামলায় যোগ দিয়ে পার্লামেন্ট অবরুদ্ধ করে বাইরে অগ্নিসংযোগ করে। করোনার বিস্তারে রাজধানী বেলগ্রেডে কঠোর আইন প্রয়োগ ও লকডাউনের আভাস দিয়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। করোনার 6 মাসেও তেমন সুখবর নেই ভ্যাকসিন তৈরির। প্রি ট্রায়াল, প্রাথমিক ট্রায়ালেই ঘুরপাক খাচ্ছে বেশিরভাগ উদ্যোগ। যদিও চলতি বছরের মধ্যেই কোভিড-19-এর ভ্যাকসিন বাজারে ছাড়া সম্ভব বলে দাবি চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের। তবে দেশের জন্য সুসংবাদ হলেও দেশীয় একটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন তৈরির ঘোষণা। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন তৈরি হলেই হবে না, সেটির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
করোনার থাবায় গত 6 মাস টালমাটাল পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা। প্রাথমিক ধাক্কা সামলে এখন করোনার ভ্যাকসিন তৈরিতে মাঠে নেমেছে উন্নত দেশের বিভিন্ন কোম্পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভ্যাকসিন তৈরিতে বিভিন্ন দেশের 143টি উদ্যোগ চলমান। পিছিয়ে নেই বাংলাদেশও। এ প্রক্রিয়ার মধ্যে 125টির বেশি রয়েছে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে, 11টি প্রথম ধাপে, 8টি আছে দ্বিতীয় ধাপে, 3টি তৃতীয় ধাপে। পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি পেয়েছে একটি। বাংলাদেশের উদ্যোগটি রয়েছে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে। ডিটেইল টক্সিসিটি অ্যানালাইসিস করিনি আমাদের প্রিলিমিনারি অ্যানিম্যাল ট্রায়ালে। আমরা হাই টাইটারের অ্যান্টিবডি পেয়েছি যেটা অ্যান্টিজেনের সাথে স্ট্রং অ্যাফিনিটি শো করছে। আমরা এখন একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়ালের স্টেজে আছি, যেটা আগামী 6 থেকে 8 সপ্তাহে আমরা করব, একটা রেগুলেটেড অ্যানিম্যাল ট্রায়াল করব। এটা করে পরবর্তীতে আমাদের কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে হবে। আমি মনে করি এই হিউম্যান ট্রায়াল যেটা ফেজ 1, ফেজ 2, ফেজ 3 শেষ হলেই কিন্তু আমাদের ভ্যাকসিন মার্কেটে আসার জন্য রেডি। তো ঠিক তার আগের স্টেপটা যেটা অ্যানিম্যাল ট্রায়াল, সেই অ্যানিম্যাল ট্রায়ালের স্টেপে আমরা আছি। এটা ইটস এ ক্যান্ডিডেট নাও। আমরা এতটুকু বলতে পারি যে আমরা একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট ডেভেলপ করেছি এবং সেই ভ্যাকসিন ক্যান্ডিডেট পরবর্তীতে আসলেই লাক্সই ভ্যাকসিনে রূপান্তরিত হবে কিনা সেটাও দেখার বিষয়। সাধারণভাবে ভ্যাকসিন অনুমোদন তৈরি উৎপাদনে কয়েক বছর থেকে দশক পর্যন্ত সময় লাগে। আবার মার্কেটে ছাড়ার পর প্রত্যাহার করে নেওয়ার ইতিহাসও আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সব বিপত্তি পেরিয়ে SARS-CoV-2 এর ভ্যাকসিন আসতে পারে দ্রুততম সময়ে। ক্লিনিক্যাল ট্রায়ালের পরে এথিক্যাল অ্যাপ্রুভালটা যদি আমরা পেয়ে যাই, সেপ্টেম্বরেই পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি যে হিউম্যান ট্রায়ালের 3টা ফেজ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, আমরা যদি ভালো সিআরও পেয়ে যাই তাহলে 3 মাসের মধ্যে এটা করা পসিবল। 3 মাসের মধ্যে যদি পসিবল হয়, বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমরা কিন্তু ভ্যাকসিনটা বাজারে আনতে পারবো, সেই আশা আমরা রাখি। ভ্যাকসিন ক্যান্ডিডেট হওয়া আর ভ্যাকসিন ডেভেলপমেন্ট কিন্তু অনেক আকাশ পাতাল তফাৎ। সেখানে মানে ভ্যাকসিন ডেভেলপমেন্টটা অনেকটা সাপ লুডু খেলার মতো। আপনি অনেকগুলো স্টেজ সাকসেসফুলি পার হওয়ার পরেও, ইভেন মার্কেটিং করার পরেও এমনও ভ্যাকসিন আছে যেগুলোকে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্সে দেখা গেছে যে এগুলো আসলে মানুষের জন্য ক্ষতিকর, এবং সেই অবস্থায়ও এই ভ্যাকসিনগুলো উইথড্র করা হয়েছে। তো ভ্যাকসিন ডেভেলপমেন্ট ইজ এ ভেরি লেন্দি প্রসেস। বিশেষজ্ঞরা বলছেন 15-16 কোটি মানুষের ভ্যাকসিন একবারই পাওয়া সম্ভব হবে না, তাই বিভিন্ন দেশের কার্যক্রমের সাথে লেগে থাকতে হবে বাংলাদেশকে। করোনার ভ্যাকসিন আমরা কবে পেতে যাচ্ছি সেটা একটা বিষয়। আমাদের যে বিশাল সংখ্যক ভ্যাকসিন লাগবে, আমাদের 12-13 কোটি লোককে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলে হয়তো বা আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু সেই 12-13 কোটি ভ্যাকসিনের বিশাল মূল্য, এবং এটা আদৌ বাজারে পাওয়া যাবে কিনা। আইসিডিডিআরবি চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের অংশীদার হিসেবে ইনঅ্যাক্টিভেটেড করোনাভ্যাক ভ্যাকসিনটির 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করবে বাংলাদেশে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। করোনাকালেও সরকারের প্রণোদনা ও সহায়তা মাঠ পর্যায়ে সুষমভাবে বন্টন হচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কোভিড-19 প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে চলমান পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ে ভার্চুয়াল সংলাপে এসব বলেন তিনি। ডক্টর দেবপ্রিয়র মতে, প্রণোদনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট নীতি কাঠামো থাকতে হবে। এটি প্রান্তিক মানুষগুলোর কষ্ট কমাতে সহায়ক হবে। ভার্চুয়াল সংলাপে সারা দেশ থেকে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নিয়ে বলেন, করোনা টেস্টের ব্যবস্থা সেভাবে নেই রাজধানীর বাইরে। আরও কঠিন হয়ে পড়েছে হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা পাওয়াও। করোনার সময়টাতেও নারী সহিংসতা বেড়ে যাওয়ার সঙ্গে বেড়েছে বাল্যবিবাহের প্রবণতা, জানান এনজিও প্রতিনিধিরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলা বাজারে 2200 মেট্রিক টন স্ক্র্যাপ বোঝাই বর্নিয়া প্রিন্ট নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটির 13 স্টাফ নিরাপদে আছেন। জাহাজ মালিকের প্রতিনিধি মোহাম্মদ জাহিদ জানান, ভোরে কর্ণফুলী নদীতে নোঙর করা জাহাজটি তীব্র স্রোতের কারণে উল্টে ডুবে যায়। জাহাজটির 13 জন স্টাফ পাশে নোঙর করা জাহাজে উঠে নিজেদের রক্ষা করেন। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভ্যাসেল থেকে আবুল খায়ের স্টিলের স্ক্র্যাপ লোড করে কর্ণফুলী নোঙর করেছিল। জাহাজটির মালিকও আবুল খায়ের গ্রুপ। আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলা চালিয়ে শিশুসহ বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনায় যুদ্ধাপরাধীর তদন্ত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলছে, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে খ্রিস্টান অধ্যুষিত চীন রাজ্যের তাতমাজ সহ বেশ কয়েকটি গ্রামে বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করে মিয়ানমার সেনাবাহিনী। এই সংক্রান্ত নতুন প্রমাণ তাদের কাছে রয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি। প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে সংস্থাটি জানিয়েছে, গেল এপ্রিলে পালেতোয়া টাউনশিপে বিমান হামলা চালিয়ে অন্তত 20 জনকে হত্যা করে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, করোনার বিস্তার রোধে একদিকে যখন মিয়ানমার সরকার সব নাগরিককে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে তখন তারা রাখাইন ও চীন রাজ্যে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সহ নির্বিচারে মানুষ হত্যা করছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনা চিকিৎসায় অনিয়ম সহ সরকারি সহযোগিতা কার্যক্রমে দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখা ও সিলগালা চেয়ারম্যান শাহেদকে শিগগিরই গ্রেপ্তারের আশাবাদ র্যাবের, হবে মানি লন্ডারিং মামলাও। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক সহ সুরক্ষা সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে জেএমআই গ্রুপের আব্দুর রাজ্জাক ও তমা কনস্ট্রাকশনের মতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ। করোনায় মারা গেছেন আরও 46 জন, নতুন 3,489 জনের শরীরে ভাইরাস শনাক্ত, উপসর্গে মারা গেছেন অন্তত 7 জন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।